সার্জারি, রেডিয়েশন এবং কেমোথেরাপি, এই তিনটেরই কিছু না কিছু রোল আছে। কোনোটার ক্ষেত্রে কিছু মডালিটির প্রাইমারি রোল থাকে, কোনোটার ক্ষেত্রে সেকেন্ডারি। তো কেমোথেরাপিরও তাই। মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রাইমারিলি সেটা ধরা পড়েছে, অবশ্যই ফার্স্ট সার্জারি অ্যান্ড দেন বায়োপসি রিপোর্টের স্ট্যাটাসের উপর ভিত্তি করে রেডিয়েশন বা কেমো বা দুটোই দেওয়া হবে কি না সেটা ডিসাইড করে ওটা দেওয়া হয়। কেমোথেরাপি আবার অনেক সময় দেখা যায় যে সার্জারির আগেও দেওয়া হয়, যে আমার ক্যান্সারটা অনেক বড়, তো সেটাকে আমরা খানিকটা একটু তার সাইজটাকে কন্ট্রোলে এনে তারপরে আবার হচ্ছে সার্জারি করে এগেইন তার কেমোথেরাপির বাকি অংশটা শেষ করা হয়। আচ্ছা, ক্যান্সার হয়ে গেছে তার মানে বোধহয় আমি আর বাঁচবো না, এরম যে একটা মৃত্যু ভয় আমাদের মধ্যে কাজ করে। আচ্ছা, আমরা ওরাল ক্যান্সার প্রিভেন্ট করে রাখতে পারি আমাদের জীবনযাপন বা জীবনশৈলীর মধ্যে দিয়ে, এরকম কোনো কিছু টিপস আছে আপনাদের কাছে? আমরা প্রথমেই যেটা আমরা বেশিরভাগ সময় ক্যান্সারের কারণ দেখি সেগুলো হচ্ছে চিউইং টোবাকো। যেগুলো আমরা চিবিয়ে খাই টোবাকোর যে অংশগুলো, সেগুলোই মুখের ক্যান্সারের মেন কারণ। এছাড়াও রয়েছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যে কিছু নেশা করে না তবু তার হয়েছে, তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ওয়ান অফ দ্য কজ এইটার। তো এটাকে যদি আমি ব্যতীত রাখি তাহলে এই যে চিউইং টোবাকো, এইটাকে যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো মুখের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রিভেনশন ততটা বেটার হবে। মুখের ক্যান্সারের ক্ষেত্রে মেন কজ কিন্তু চিউইং টোবাকো এখনও পর্যন্ত। স্যার, জেনজি জেনারেশনের জন্য একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা পারফেক্ট জ লাইন এ নিয়ে সেলিব্রিটিরা অনেক দিন আগে থেকে ভেবেছেন, এখন এরাও ভাবছে। তো সেক্ষেত্রে আপনার কাছে আসতে হবে তাহলে। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিরই একটা অংশ হচ্ছে অ্যাস্থেটিক ফেশিয়াল ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে কিছু নন ইনভেসিভ ট্রিটমেন্টও রয়েছে, যেটার মাধ্যমে বিভিন্ন অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো এবং হচ্ছে মুখের যে এই যে আপনি বলছেন জ লাইন, স্কিন ক্রিজ, এগুলো থেকে দূরে রাখা। পারফেক্ট জ লাইনের জন্য কিছু নন ইনভেসিভ ট্রিটমেন্ট রয়েছে, আবার কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে। যদি আমরা দেখি যে তার কোনো সার্জারি করে তার গঠনটাকে চেঞ্জ করা যায় সেটা আমরা উপদেশ দিই, কিন্তু অনেক সময়ই নন ইনভেসিভ ট্রিটমেন্ট বেশি অ্যাট্রাকটিভ ইন দিস অবশ্যই, কেস। কারণ সৌন্দর্যের জন্যই তো করছে সবাই। তো সেক্ষেত্রে তো অবশ্যই উইদাউট সার্জারি হলে সেটা অনেক বেটার হবে। আচ্ছা, এই নন ইনভেসিভ যে টেকনিক সেগুলোর মধ্যে কি কি পড়ছে? যাদের ক্ষেত্রে স্কোয়ার ফেস থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের যে ম্যাসেটার মাসেল সেগুলোর হাইপারট্রপির জন্য অনেক সময় স্কোয়ার ফেস হয়। তো সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট রয়েছে যেটা আমরা বলি ইনজেক্টেবল অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, তার মধ্যে একটা প্রধান বোটক্স। তো বোটুলিয়াম টক্সিন ইনজেকশনের মাধ্যমে আমরা ম্যাসেটারের যে হাইপারট্রফি সেটাকে রিডিউস করতে পারি। তো প্লাস কিছু ফিলার্স রয়েছে, যে ফিলার্সগুলো ইনজেক্টেবলের মাধ্যমে আমরা যে ম্যালার প্রমিনেন্স সেগুলোকে হাই বাড়াতে পারি, বা যেগুলো আমাদের ধরুন নাকের পরিবর্তন অনেক সময় রাইনোপ্লাস্টি করে করা হয়, কিন্তু অনেক সময় যেগুলো নন ইনভেসিভের মধ্যে বলছি সেক্ষেত্রে ফিলার ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। বাট এগুলোর প্রত্যেকটাই কিন্তু একটা নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। এটা এরকম নয় একবার করা হয়ে গেলে আর কখনো করতে হবে না। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতে চাই, এর স্থায়িত্ব কতটা, কত সময় ধরে এটা? একটা ফিলার ইউজ করার পরে মোটামুটি 6 মাস মতন এর স্থায়িত্ব থাকে। আচ্ছা। তো বোটক্সেও তাই, এটা নিয়মিতভাবে ওই জায়গাগুলোকে যদি আমরা কন্ট্রোলে রাখতে চাই। স্কিন ক্রিজ কেন হয়? আমাদের যে ফেসিয়াল মাসেলস তার ওভার এক্সপ্রেশনের জন্য আমাদের স্কিন ক্রিজগুলো হয়। তো সেগুলোকেই আমরা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে একটা কাইন্ড অফ প্যারালাইসিস করে রাখি। তো সেক্ষেত্রে হচ্ছে এই স্কিন ক্রিজগুলো তৈরি হয় না। তো ট্যানিং যে ব্যাপারটা বলে সেগুলো বজায় থাকে, এবং তার কিছু সার্জিক্যাল ফেস লিফট বলে কিছু অংশ আছে সেগুলোও করা হয়। সেগুলো অবশ্য একটু এজিং তাদের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বোটক্স অ্যান্ড ফিলার ইনজেক্টেবল যে আমাদের অংশগুলো রয়েছে অ্যাস্থেটিক্সের, সেগুলো খুব বেশি অ্যাপ্লিকেবল।